বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। পৃথিবীর অসংখ্য মানুষের জীবন বদলে দেয়া উপন্যাস দ্য অ্যালকেমিস্ট। আন্দালুসিয়ান এক রাখাল বালকের গল্প। বই পড়া আর ভ্রমণ তার নেশা, লক্ষ্য গুপ্তধন। তার রোমাঞ্চকর জীবনে আসে প্রেমের হাতছানিও, তবু সে তার লক্ষ্যে অটুট। পাড়ি দেয় আরবের মরুঝড়, ভয়ঙ্কর পথ। শেষ পর্যন্ত সেই বালকের ইচ্ছাশক্তি তাকে কোথায় পৌঁছে দেয়? কে সেই অ্যালকেমিস্ট? শুনুন সেই গল্প। আমন্ত্রণ ৩ পর্বের অডিও বুকের দ্বিতীয় পর্বে। ইংরেজ লোকটা বসে আছে একটা বেঞ্চে, এমন এক বেঞ্চে যেটা অবস্থিত পশুর গায়ের গন্ধ, ঘাম আর ধুলোবালির মধ্যে। খানিকটা গুদাম ঘরের মতো, খানিকটা অন্য কিছু। আমি কখনো ভাবিনি অবশেষে এমন এক জায়গায় এসে ঠেকব। হাতে রাসায়নিক পত্রিকার পাতা। বিশ্ববিদ্যালয়ের 10টা বছর কাটিয়ে সব শেষে কিনা এই গুদাম ঘরে। কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। লক্ষণে সে বিশ্বাস করে। তার সারা জীবনের কষ্ট আর সারা জীবনের লক্ষ্য একটাই, সৃষ্টি জগতের একমাত্র সত্যিকার ভাষাটা বুঝতে শেখা। সে প্রথমে সমাজতত্ত্ব পড়েছিল, তারপর পড়েছে ধর্ম, অবশেষে আলকেমি। বিচিত্র কিছু ভাষা চেনে সে, জানে বেশিরভাগ বড় বড় সব ধর্মের প্রায় সব রীতিনীতি, কিন্তু এখনও পুরোদস্তুর অ্যালকেমিস্ট হয়ে উঠতে পারেনি। কত গুরুত্বপূর্ণ বিষয়ের রহস্য সে উন্মোচন করেছে এই এক জীবনে। তারপর শিক্ষা দীক্ষা এমন এক লক্ষ্য নিতে বলল যার বাইরে তার যাবার ক্ষমতা নেই। সে বারবার মাথা কুটে মরেছে একজন অ্যালকেমিস্টের সাথে সম্পর্ক গড়ার জন্য। কিন্তু এই অ্যালকেমিস্ট লোকগুলো কি আজব! তারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করে, কেউ তাকে সহায়তা করবে না প্রায় সাফ সাফ জানিয়ে দিয়েছে। কে জানে, হয়তো আসল কাজের রহস্য ধরতে পারেনি। দ্য ফিলোসফার্স স্টোনের রহস্য ধরতে পারেনি বলেই বাকি জ্ঞানটুকু নিজের ভিতরে রেখে দিতে চায় অষ্টপ্রহর। বাবার রেখে যাওয়ার বেশিরভাগ সম্পদই খুইতে বসেছে এতদিনে। ব্যর্থ হয়ে খুঁজে বেরিয়েছে ফিলোসফার্স স্টোন। পৃথিবীর তাবৎ বড় লাইব্রেরিতে কাটিয়েছে অনেক অনেক সময়। কিনেছে অ্যালকেমির সবচেয়ে দামি দামি দুর্লভ বইগুলো। তেমনি এক বইতে পড়েছিল সুপরিচিত এক আরব অ্যালকেমিস্ট এসেছিলেন ইউরোপে। বলা হতো তার বয়স ছিল 200 বছরের বেশি। বলা হতো তিনি ফিলোসফার স্টোন হাসিল করেছেন, পেয়েছেন জীবনের পরশ পাথর। ইংরেজ লোকটা এই কাহিনী পড়ে সত্যি মুগ্ধ হয়। কিন্তু তার কাছে এ শুধুই এক কাহিনী, কল্পকাহিনী। তারপর মরুভূমিতে কাজ করে আসা এক ভূতত্ত্ববিদ, তার বন্ধু, সে জানায় যে সত্যি সত্যি এক বয়সী রহস্যময় ক্ষমতাধরা আরব আছে, বাস করে আলফাউম মরুদ্যানে। তার বন্ধু বলেছিল, মানুষ বলাবলি করে তার বয়স 200 বছর, যে কোনো ধাতুকে সোনায় পরিণত করতে পারে সে। ইংরেজ লোকটা আর উৎসাহ দমিয়ে রাখতে পারেনি। সব কাজ বাতিল করে মূল্যবান আর প্রয়োজনীয় বইগুলো বেঁধে ছেদে রওনা হয়ে যায়। আর এখন কোথায় আছে? এক ধূলিমলিন দুর্গন্ধে ভরা গুদাম ঘরের বাইরে বিশাল এক ক্যারাভান তৈরি হচ্ছে। পাড়ি দিবে সাহারা, পেরিয়ে যাবে আল-ফাইয়ুম। আমাকে সেই মরার অ্যালকেমিস্টের দেখা পেতেই হবে, ভাবে ইংরেজ লোকটা। এখন আর পশুর গায়ের গন্ধে গা গুলিয়ে দেয় না। এক কমবয়সী আরব উঠে এলো তার পাশে। প্রশ্ন করে সেই আরব তরুণ, কোথায় যাচ্ছেন আপনি? মরুভূমির ভেতরে যাচ্ছি বলেই ইংরেজ চোখ ফিরিয়ে নেয়। বই পড়তে হবে তাকে। এখন কথা বলতে মোটেও ইচ্ছে করছে না। এখন শুধু বছরের পর বছর ধরে শেখা বিষয়গুলো ঝালিয়ে নেয়ার পালা। অ্যালকেমিস্ট কি একটু বাজিয়ে দেখবে না? আলবৎ দেখবে। তরুণ আরবও বের করে নেয় একটা বই। তারপর পড়তে থাকে এক মনে। বইটা স্প্যানিশে লেখা। ভালোই তো, ভাবে ইংরেজ। সে আরবির চেয়ে স্প্যানিশ ভালো বলতে পারে। আর ছেলেটা যদি আল-ফাইয়ুম যাওয়ার জন্য উঠে থাকে, তাহলে আর কোনো কাজ না থাকলে কথা বলার মতো অন্তত কাউকে পাওয়া যাবে। বইটাকে ঝোলার ভেতর কবর দিতে দিতে ছেলেটা বলে, অবাক ব্যাপার, 2 বছর ধরে বই শেষ করার তালে আছে, আর কয়েক পাতার বেশি যেতেই পারি না। আর যদি একজন রাজা এখানে নাক না গলাত,
তাহলে সে থোড়াই পরোয়া করে এমন সব বইয়ের। সিদ্ধান্তের ব্যাপারে তার মনে এখনও কিছু টানানানা আছে। একটা ব্যাপার বোঝা সহজ, সিদ্ধান্ত নেওয়া আসলে কাজের শুরু মাত্র। সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেলে লোকে আসলে তীব্র খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারপর সে স্রোত তাকে কোথায় কোন গন্তব্যে নিয়ে যাবে তা কেউ জানে না। সিদ্ধান্ত নেয়ার মুহূর্তে জানার প্রশ্নই ওঠে না। প্রথমে চাইলাম গুপ্তধন খুঁজে বের করতে। কে জানত তখন কাজ করতে হবে স্ফটিকের দোকানে। এ বহরে ঢুকে তো গেলাম, তারপর কোথায় যাবে কে জানে। পাশে বসে আছে এক ইংরেজ, এক মনে বই পড়ছে। লোকটার খুব একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব নেই। সান্তিয়াগো ঢোকার সময় কি বিরক্ত হয়ে তাকিয়েছিল, তবু বন্ধুত্ব পাতানোর বাকি আশাটা ডুবিয়ে দেয় ইংরেজের এক মনে বই পড়ার দৃশ্যটা। বই রেখে দিয়ে ভালোই করেছে সে। এ লোকের মতো দেখানোর দরকার কি? উরিম আর থুমিম নিয়ে খেলা শুরু করে সে। অবাক চোখে একটু তাকিয়েই চিৎকার করে ওঠে অপরিচিত লোকটা, উরিম আর থুমিম! এক ঝলক যেতে না যেতেই পকেটে চালান করে দেয় ছেলেটা জিনিসগুলোকে। গম্ভীর সুরে বলে, বিক্রির জন্য নয়। পাল্টা জবাব ছোড়ে ইংরেজ, খুব বেশি দামি কিছুও নয়। পাথরের স্ফটিকের তৈরি। পৃথিবীতে অযুত নিযুত পাথরের স্ফটিক আছে অগুন্তি, কিন্তু এসব জিনিস যে চেনে সে উরিম আর থুমিমও চিনবে। জানতাম না জিনিসগুলো পৃথিবীর এ অঞ্চলের। আমাকে এক রাজা উপহার দিয়েছিলেন। কোনো জবাব নেই অচেনা লোকটার মুখে, বরং পকেট হাতড়ে একই রকম দেখতে দুটো পাথর বের করে। কি বললে রাজা? জানি ভাবছ আমার মতো ছেলের সাথে রাজা কোন দুঃখে কথা বলতে যাবে। আমি তো রাখাল ছেলে। না না, এক রাজাকে প্রথম দেখতে পায় রাখাল ছেলেরাই, বাকি দুনিয়া যখন অস্বীকার করে তখনও। তাই এ কথা বলার জো নেই যে রাজারা কশ্চিনকালেও রাখালদের সাথে কথা বলবে না। তার কথা থামে না। কে জানে, ছেলে হয়তো মর্ম ধরতে পারবে না। বাইবেলে লেখা আছে, এই বইতেই প্রথমে উরিম এবং থুমিমের ব্যাপারে জানতে পারি। ঈশ্বর শুধু এই রূপগুলোকেই ঐশ্বরিক হিসেবে মর্যাদা দিয়েছেন। যাজকরা সোনার বুকপাতে রেখেছিল এই পাথরগুলোকে। হঠাৎ এখানে বদ্ধ গুদাম ঘরে থাকার ব্যাপারটা ছেলেটার ভালো লাগতে শুরু করে। কে জানে, হয়তো এটা কোনো লক্ষণ। প্রায় চিৎকার করে ওঠে ইংরেজ। লক্ষণের ব্যাপারে কে বলেছিল তোমাকে? জীবনের প্রতিটা ব্যাপারই কোনো না কোনো লক্ষণ। হাতের বৈজ্ঞানিক পত্রিকাটা বন্ধ করতে করতে বলে ইংরেজ লোকটা, একটা মহাজাগতিক ভাষা আছে যে ভাষা সবাই বোঝে, কিন্তু ভুলে গেছে। আমি সেই মহাজাগতিক ভাষার সন্ধানে বেরিয়েছি আরও কিছু ব্যাপারের খোঁজে। এই জন্যই আশা। এই মহাজাগতিক ভাষার ব্যাপারে জানে এমন কাউকে খুঁজতে এলাম একজন অ্যালকেমিস্টকে খুঁজতে। বাইরে আওয়াজ উঠলে কথা থেমে যায়। এক ইয়া মোটা আরব বলে ওঠে, তোমাদের দুজনেরই কপাল ভালো, আজ বহর ছেড়ে যাচ্ছে আল ফাইয়ুমের দিকে। কিন্তু আমি তো মিশরে যাব। আল ফাইয়ুম মিশরেই। বিরক্ত হয় আরব। তুমি আবার কোন ধারার আরব মিয়া? এটা সৌভাগ্যের লক্ষণ। মোটা আরব চলে যেতেই বলে ওঠে ইংরেজ, সময় সুযোগ পেলে ভাগ্য আর হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার নিয়ে রীতিমতো বিশ্বকোষ লিখে ফেলতাম সে ভাষায়। যেসব শব্দে মহাজাগতিক ভাষা লেখা হয়েছিল এককালে, সেই সব শব্দে। কালো চোখের দাড়িওয়ালা এক লোক বলে, বহরের নেতা আমি। আমার সাথে যাওয়া সব মানুষের জীবন আর মরণ নির্ভর করে আমার উপর। মরুভূমি হল উর্বশী এক নারী, যে মাঝে মাঝে পাগল বানিয়ে ছাড়ে পুরুষদের। প্রায় 100-2 লোক জড়ো হয়েছে সেখানে, আর সচারেক জন্তু জানোয়ার। উট আছে, আছে ঘোড়া, গাধা, দুম্বা। মহিলা আছে, আছে অনেক অনেক বাচ্চা, আর বাকিরা পুরুষ। কোমরের খাপে তলোয়ার, কাঁধ থেকে বন্দুক ঝুলছে। ভালো কলরব উঠল চারপাশে। দাড়িওয়ালা লোকটা কথাগুলোর সবাইকে বারবার শোনায়। নানা জাতের মানুষ আছে এখানে, এক এক জনের দেবতা এক একজন। কারো ঈশ্বরের কাছে কারোটা নাও মিলতে পারে, কিন্তু আমি মাত্র এক ঈশ্বরের সেবা করি, আর তিনি আল্লাহ। আল্লাহর নামে শুরু করছি। জানিয়ে দিচ্ছি, মরুর বুকে জিতে যাবার সব ধরনের চেষ্টা করব আমার তরফ থেকে, কিন্তু আপনাদের সবাইকে ঈশ্বরের নাম নিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে আমার সব কথা মানার চেষ্টা করবেন, যাই বলি না কেন, সব কথা। মরুর বুকে অবাধ্যতার আরেক নাম হচ্ছে মরণ। সবার মধ্যে গুঞ্জন ওঠে।
সবাই যার যার ঈশ্বরের কাছে ওয়াদা করছে, নীরবে। ছেলেটা যিশুর কাছে প্রতিজ্ঞা করে। চুপ করে থাকে ইংরেজ। পুরো আওয়াজ মিলিয়ে যায়। ওয়াও বলতে যত সময় লাগে তার চেয়ে একটু বেশি সময় পর স্বর্গের কাছে নিরাপত্তা চায় কম বেশি সবাই। তারপর সবার একই সাথে উঠে দাঁড়ানোর পালা। সান্তিয়াগো আর নাম না জানা ইংরেজের উট আছে। অনিশ্চয়তা মনে নিয়ে উঠে পড়ে তারা জন্তুগুলোর পিঠে। বইয়ের ভারে ইংরেজ লোকটার উট বেচারার রীতিমতো ভারাক্রান্ত। কাকতালের মতো বেশ কিছু ব্যাপার আছে, বলল ইংরেজ লোকটা। কথা যেখানে ফুরিয়ে গিয়েছিল সেখান থেকে সে শুরু করছে। আমি এসেছি অন্য কারণে। এক বন্ধু বলল বয়স্ক আরবের কথা, যে কিনা চলতে শুরু করেছে ক্যারাভ্যান। এখন আর ইংরেজের কথা শোনা যায় না। সান্তিয়াগোর মনে অন্য ভাবনা। রহস্যময় এক শেকল সবাইকে বেঁধে রাখে আষ্টে পৃষ্ঠে। সে শিকলি টেনে নেয় তাকে আফ্রিকার কাছাকাছি এক শহরে, যেখানে দেখা হয় অবাক করা রাজার সাথে। বাবার দেয়া টাকাকড়ির মাধ্যমে পাওয়া ভেড়ার পাল বিকিয়ে দেয় সে। তারপর চলে আসে আরেক মহাদেশে। সেখানে ডাকাতি হয় সব পয়সা। কাজ করে স্ফটিকের দোকানে। তারপর এখন যাত্রা শুরু করে। ছেলেটা ভাবে, লোকে লক্ষ্যের যত কাছে চলে আসে লক্ষ্যটা ততই তার জন্য বড় হয়ে দেখা দেয়। পূবে চলছে ক্যারাভ্যান। সকালে চলা শুরু হয়। সূর্যটা মাথার উপরে এলে থামে। বিকেলে আবার চলা। ইংরেজ লোকটার সাথে খুব বেশি কথা হয়নি সান্তিয়াগোর। লোকটা তো বেশিরভাগ সময় বইতে মুখ গুজে থাকে। কত বদলে গেছে পরিবেশ। এখন মৃদু তালে মিছিলের মতো এগিয়ে যাচ্ছে তাদের বহর। বণিকেরা তীব্র ভাষায় নিয়ন্ত্রণ করে জন্তুগুলোকে, চাকরদের। গাইডরাও হন্যে হয়ে যায় সবাইকে ঠিক রাখতে গিয়ে। কিন্তু মরুভূমির বুকে একটা শব্দই চিরকালের, বাতাসের হু হু শব্দ। এমনকি গাইডরাও পারতপক্ষে একে অন্যের সাথে কথা বলে না। এই বালুময় প্রান্তর পার হয়েছে অনেকবার। এক রাতে বলে উঠল এক উটচালক, কিন্তু মরুভূমি এত বড় আর দিগন্ত এত দূরে যে মানুষের নিজেকে নিতান্ত ক্ষুদ্র বলে মনে হয়। তাই চুপ করে থাকা ছাড়া গতি থাকে না। সান্তিয়াগো বোঝে, কখনো সমুদ্র দেখলে বা বনে আগুন লাগলে এমনি মনে হয়। প্রাকৃতিক শক্তির সামনে কথা বেরোতে চায় না মুখ দিয়ে। আমি ভেড়াদের কাছে শিখেছি স্ফটিকের কাছ থেকে। এখন মরুর কাছ থেকে শেখার পালা। মরুভূমিকে অনেক বয়সী আর জ্ঞানী মনে হয়। থামতেই চায় না বাতাস। ছেলেটার মনে পড়ে যায় তারিফায় পা রাখার দিন কেল্লার ওপর এমন বাতাস সে টের পেয়েছিল। মনে পড়ে যায় ভেড়াগুলোর পশমের কথা। মনে পড়ে তারা এখনও সেই আন্দালুসিয়ান প্রান্তরে ঘাস পানির জন্য ঘুরছে। স্মৃতি কাতরতা ছাড়িয়ে নিজেকে শোনায় সান্তিয়াগো, এগুলো আর আমার ভেড়া নয়। নতুন রাখালদের সাথে অভ্যস্ত হয়ে গেছে একদিনে। কে জানে, হয়তো ভুলেও গেছে এতদিনে। ভালো, ঘুরে বেড়ানো প্রাণীগুলো ঘুরে বেড়াতে জানে। মনে পড়ে সেই পুরনো বণিকের মেয়ের কথা। এতদিনে বিয়ে হয়ে গেছে না তার? কোনো রুটিওয়ালার সাথে, নাকি কোনো গল্প বলিয়ে পড়তে জানা রাখালের সাথে? হতেই পারে। সে ছাড়া এমন আরও রাখাল থাকতে পারে। তারা হয়তো তার মতোই মহাজাগতিক ভাষার ব্যাপার একটু আধটু বুঝতে পারে। মা যেসব মানুষকে হাঞ্চ বলত, তারা এক সুতোয় গাঁথা অতীত আর ভবিষ্যতের কথা বলতে জানে। কারণ কোথাও না কোথাও লেখা আছে সব ব্যাপার। বণিকের কথা মনে পড়ার সাথে সাথে ছেলেটা বলে, মাকতুব। মরুভূমিতে বালি আর বালি, কোথাও কোথাও পাথুর এলাকা। এসব এলাকা সাবধানে এড়িয়ে যেতে হবে। পশুর ক্ষতি, পথ চলা মানুষেরও ক্ষতি। কোথাও দেখা যায় শুকনো হ্রদ, আবার দেখা পাওয়া যায় হ্রদের তলায় জমে থাকা লবণ। কখনো উট মারা যায়, মারা যেতে পারে উটচালকও বা অন্য কোনো যাত্রী। যাই হোক না কেন, অন্যে সেই জায়গা নিয়ে নেবে, অন্তত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এসবের একটাই কারণ, পথ চলা থেমে থাকবে না, ভ্রান্ত হবে না। মরুদ্যান দেখানো তারাগুলোর দিকে চলতে হয়। এসবের সামনে আছে পাম গাছের ছায়া, খেজুরের ছায়া, পানি, খাবার, আর আছে মানুষ। এত সব বিষয়ে শুধু একজনের কোনো নজর নেই,
ইংরেজ লোকটার। সে সারাক্ষণ বইতে মুখ গুজে থাকবে। প্রথম 2-1 দিন সান্তিয়াগো চেষ্টা করেছে বই পড়ার। পরে মনে হল ক্যারাভ্যান চলতে থাকা, চারপাশে তাকিয়ে দেখা, এসবই আসল আনন্দ। উটদের সাথে বন্ধুত্ব পাতালে মন্দ হয় না। পাশে পাশে চলতে থাকা এক উটচালকের সাথে তার বন্ধুত্ব হয়। একজন উটচালক আরেকজন ভেড়ার পাল চালাত। রাতের পর রাত তারা আগুনের পাশে বসে কিছুক্ষণের জন্য। তারপর নানা কথা হয়। একদিন উটওয়ালা ছেলেটা তার কাহিনী বলল, আমি আগে আলফারিয়ামের কাছেই থাকতাম। ছেলেপুলে ছিল আয়ের উৎস। জীবনটা একভাবে কেটে যেতে পারত। 1 বছর দারুণ ফসল ফলে। আমরা সবাই মিলে মক্কা চলে যাই। জীবনের না পাওয়া একমাত্র আশাটাও পূর্ণ হয়ে যায়। খুশি মনে মরতে পারব ভাবতেই ভালো লাগত। একদিন কেঁপে উঠল গোটা পৃথিবী, ভেসে গেল নীলের 2 কূল। সবসময় মনে হতো এসব অন্য কারো কপালে ঘটবে, আমার জীবন চলবে যেমন চলছে। প্রতিবেশীরা ভয়ে অস্থির। এবারের বন্যায় মরে যাবে সব ফল গাছ। স্ত্রী ভয় পায় ছেলেমেয়েরা মারা যেতে পারে। আমার ভয় আমার সব কিছু নিয়েই। একেবারে শেষ হয়ে গেছে সব জমি জমা। আমাকে কাজ খুঁজতে হবে এবার। তাই আমি এখন উটওয়ালা। কিন্তু ওই দুর্ঘটনা আমাকে আল্লাহর ভুবনগুলো চিনতে শেখায়। অচেনাকে ভয় পাবার কিছু নেই যদি তুমি নিজের চাওয়া পাওয়াটুকু বুঝতে পারো। আমরা আমাদের যা আছে তা হারানোর ভয়ে কাতর হয়ে থাকি। আবার ভেবে খুব তুচ্ছ মনে হয় যে আমাদের জীবনের ইতিহাস আর এই পৃথিবীর ইতিহাস এক সূত্রে গাঁথা, এক হাতে গড়া। মাঝে মাঝে এক ক্যারাভানের সাথে আরেকটার দেখা হয়ে যায়। সবগুলোতেই বিনিময়ের কিছু না কিছু থাকবে, যেন সত্যি সত্যি সব এক হাতে লেখা। চোর আর বর্বর উপজাতির ব্যাপারে আসে সাবধান বাণী। তারা কালো পোশাকে নিঃশব্দে আসে, তারপর চলেও যায় একইভাবে। চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। এক রাতে সান্তিয়াগো আর ইংরেজ লোকটার বসার জায়গায় এগিয়ে আসে এক উটচালক। সে জানায় গোত্রে গোত্রে যুদ্ধের গুজব ছড়িয়ে পড়েছে। চুপ করে যায় তারা। বাকি সবাই কেমন যেন নিশ্চুপ, কেউ কিছু বলছে না। আবার শব্দহীন ভাষার কথা মনে পড়ে যায় তার, মহাজাগতিক ভাষা। বিপদ আছে কিনা জিজ্ঞেস করে ইংরেজ। উটচালক বলল, একবার মরুভূমিতে ঢুকে পড়লে আর কোনো উপায় নেই। আর ফিরে যাবার যেহেতু কোনো উপায় নেই, তোমাকে ভাবতে হবে কি করে সামনে চলা যায় সে কথা। বাকিটা আল্লাহর হাতে, বিপদও। তারপর সে সেই রহস্যময় শব্দ উচ্চারণ করে কথা শেষ করে, মাকতুব। সান্তিয়াগো ইংরেজ লোকটাকে বলে, তোমার বরং ক্যারাভানের দিকে আরেকটু নজর দেওয়া উচিত। আমরা অনেক ঝক্কি ঝামেলা পোহাই, তারপরও চলি একই গন্তব্যে। আর তোমার আরও পড়া উচিত। বই হল ক্যারাভানের মতো জিনিস, সব সময় এক লক্ষ্যে ধাবিত হয়। বেড়ে গেল চলার গতি। সারা দিন তীব্র গতিতে চলা, তারপর রাতে আগুনের পাশে একত্র হওয়া। আগে যাও একটু আধটু কথা চালাচালি হতো, এখন তাও বন্ধ হয়ে গেছে। এক রাতে সমন জারি করল ক্যারাভানের পরিচালক, আগুন জ্বালানো যাবে না। দূর থেকে যেন ক্যারাভানের অস্তিত্ব বোঝা না যায়। সবাই রাতে তাদের পশুর দলকে গোল করে শোয়ায়। তারপর মাঝখানে শুয়ে পড়ে নিজেরা, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, না চাওয়া বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এদিকে ক্যারাভানের দলনেতা লোকটাও সারা রাত পাহারাদার বসিয়ে রাখে। এক রাতে ঘুমাতে পারছিল না ইংরেজ। আকাশে পূর্ণ চাঁদ, 2-1 জন ছাড়া সবাই ঘুমে কাতর। নিজের জীবনের কাহিনী বলে শোনায় সান্তিয়াগো। ইংরেজ লোকটা স্ফটিক দোকানের কথায় অবাক হয়। এই হল আমাদের সব আত্মা চালানোর রীতি। একেই বলে অ্যালকেমি, পৃথিবীর আত্মা। কায় মনোবাক্যে কিছু চাইলেই শুধু জগতের আত্মার কাছে যাওয়া যাবে। শক্তিটা সবসময় সহায়তাপূর্ণ। পৃথিবীর বুকে এই যে মানুষ, পশু, এমনকি শাকসবজির আত্মা যেমন আছে, তেমনি আছে ভাবনার হৃদয়। আমরা সেই আত্মার অংশ বলেই এর অস্তিত্ব ঠিক ধরতে পারি না। স্ফটিকের দোকানে কাজ করার সময় তুমি হয়তো টের পেয়েছ যে টুকরোগুলো তোমাকে সহায়তা করেছে। একটু ভাবে সান্তিয়াগো, তারপর চোখ তুলে বলে, মরুভূমি পেরিয়ে যাওয়ার পথে আমি এক মনে ক্যারাভান দেখেছি।
ক্যারাভ্যান আর মরু দুজনেই এক ভাষায় কথা বলে। না হলে মরুভূমি তাকে পেরিয়ে যাবার অনুমতি দিত না। প্রতি মুহূর্তে ক্যারাভ্যান সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে। যদি সময় হয়ে থাকে আমরা এগিয়ে যাব সামনে, মরুদ্যানের দিকে। যদি কেউ এ ক্যারাভ্যানে শুধু ব্যক্তিগত সাহস নিয়ে যোগ দিয়ে থাকে, তো এ যাত্রা কতটা কষ্টের হবে সেটাও তাদের জানা দরকার। চাঁদের দিকে তাকিয়ে তারা দাঁড়িয়ে থাকে। এ হল লক্ষণের জাদু। আমি খেয়াল করেছি কি করে গাইডরা লক্ষণ বিচার করে, কি করে কথা বলে মরুর হৃদয়ের সাথে। ইংরেজ লোকটা বলল, আমার তাহলে ক্যারাভ্যানের দিকে আরও নজর দেওয়া উচিত, আর আমার চেখে দেখা দরকার তোমার বইগুলো। বইগুলো আসলে আজব ধরনের। সেখানে পারদের কথা আছে, আছে লবণের কথা, একই সাথে আছে ড্রাগন আর রাজাদের কথাও। সে সবটুকু বুঝে উঠতে পারে না। বইতে শুধু একটা ধারণা ভালোভাবে দেয়া আছে, তা হল সব আসলে এক শক্তিতে গঠিত। আরেক বই দেখে জানতে পারল অ্যালকেমির সাহিত্যে মাত্র কয়েকটা বাক্যের রাজত্ব। এ হল এমার্ল্ড ট্যাবলেট। সান্তিয়াগোকে কিছু শেখানোর ইচ্ছে আছে তার, যেন আমরা ওই সামান্য কয়েক ছত্র বুঝে উঠতে পারি। বিখ্যাত অ্যালকেমিস্টের কথা বলা আছে যে বইতে, সেটাই তাকে সবচেয়ে বেশি টানে। এই মানুষগুলো অদ্ভুত। ল্যাবরেটরিতে ধাতুর শুদ্ধতা নিয়ে তাদের পুরো জীবন উৎসর্গ করে দেয়। তারা বিশ্বাস করে যে একটা ধাতুকে অনেক বছর ধরে তাপ দিলে সে তার নিজের সমস্ত গুণ ছেড়ে যাবে। তখন যা বাকি থাকে তাই হল জগতের আত্মা। জগতের এই আত্মাই জগতের যে কোনো ব্যাপার বুঝতে তাদের সহায়তা করে। এই আবিষ্কারকে তারা আসল কাজ নাম দেয়, আংশিক তরল আর আংশিক কঠিন। ভাষাটা বোঝার জন্য তুমি কি শুধু মানুষ আর লক্ষণের দিকে তাকিয়ে থাকতে পারো না? একদিন ধুম করে প্রশ্ন ছুড়ে দেয় সান্তিয়াগো। সবকিছু সরল করে ফেলার একটা রোগ হয়ে গেছে তোমার। অ্যালকেমি খুব স্থির একটা বিষয়, খুব সিরিয়াস। আসল কর্তারা যেভাবে করে গেছেন সেভাবে প্রতিটা ধাপ মেনে চলতে হবে। সে জানতে পারে আসল কর্তাদের করা কাজের তরল অংশটুকু হল জীবনের অমৃত। সব রোগ সারিয়ে দিতে পারে এটা। অ্যালকেমিস্টরা এসব ব্যবহার করেই মারা যাওয়া ঠেকিয়ে রাখে। আর কঠিন অংশটার নাম ফিলোসফার স্টোন। ফিলোসফার স্টোন পাওয়া কিন্তু মুখের কথা না। অ্যালকেমিস্টরা ল্যাবরেটরিতে বছরের পর বছর সময় ব্যয় করেছে, চোখ রেখেছে আগুনের প্রতি, ধাতুর প্রতি। আগুনের কাছে এত বেশি সময় কাটিয়েছে যে আস্তে আস্তে তাদের ছেড়ে দিতে হয় দুনিয়া, সব ধরনের রীতি রেওয়াজ। ধাতুর শুদ্ধতা আসলে তাদের শুদ্ধতা হয়ে যায়। স্ফটিক দোকানি বলেছিল, এসব জিনিস পরিষ্কার করাটা ভালো, তাতে সান্তিয়াগোর মনে নাবোধক চিন্তা আসতে পারবে না। আসলে মানুষ নিত্যদিনের কাজে অ্যালকেমির খোঁজ পেতে পারে। এদিকে ফিলোসফার স্টোনের বিচিত্র কিছু কেরামতি আছে। সামান্য একটু রূপাকে অনেক বেশি সোনায় পরিণত করা যায় স্পর্শ করলেই। এসব শুনে শুনে তার মনে স্বপ্ন জাগে, একদিন সেও কাজ করে দেখাবে। স্পর্শ দিয়ে হয়তো সেও আর সব ধাতুকে বানাবে স্বর্ণ। হ্যালসেভিয়াস, ইলিয়াস, ফুলকেনেলি এবং জিবারের মতো তাদের সবাই জীবন কাটিয়েছেন ভ্রমণ করে, কথা বলেছেন জ্ঞানীদের সাথে, অর্জন করেছেন বিচিত্র সব অলৌকিক শক্তি, আর সেই সাথে ছিল পরশ পাথর বা ফিলোসফার স্টোন আর জীবনামৃত। আসল কাজ কিভাবে অর্জন করতে হয় দেখা লাগবে সান্তিয়াগোর। সে তাকায় বইতে আর হতাশ হয় গ্রাফ, চার্ট, অঙ্ক এবং টেকনিক্যাল কথাবার্তা দেখে। এক রাতে সান্তিয়াগো ইংরেজকে জিজ্ঞেস করে, এরা এত জটিল জিনিস বানায় কেন? যেন যাদের বোঝার দায় পড়েছে তারা বুঝে নেয়। একবার দেখো, সবাই যদি পারদকে স্বর্ণ করতে জানে তাহলে স্বর্ণের দামটা থাকবে কোথায়? কিন্তু শুধু কাগজে কলমে কাজ করলে হবে না, অনেক জানলেও হবে না। হলে আমি চলে আসতাম না এখানে, এ মরুভূমির মধ্যে একজন সত্যিকার অ্যালকেমিস্টের খোঁজে আছি যে কোডগুলো ভেঙে দিবে। কখন লেখা হয় বইগুলো? অনেক শতক আগে। তখনকার দিনে ছাপাখানা ছিল না। যুক্তি দেখায় ছেলেটা, সবাই যে অ্যালকেমি জানতে পারবে সে আশাতেও গুড়ে বালি। তাহলে কেন শুধু শুধু এত সব জটিল আঁকাআঁকি আর অঙ্ক করেছে? সরাসরি জবাব দেয় না ইংরেজ। গত কয়েক দিন ধরে সে ক্যারাভ্যান চালানোর রীতিনীতি দেখছে।
কিন্তু নতুন কোনো কিছু শিখতে পারেনি। শুধু যুদ্ধের কথায় কিভাবে সাবধান হতে হয় সেটাই শিখে নেয়ার বিষয়। বইটা ইংরেজের কাছে জমা দিতে গেল সান্তিয়াগো। শিখেছ নাকি নতুন কিছু? ইংরেজ আসলে যুদ্ধের কথায় অস্থির বোধ করছে। তার মনে হয় অ্যালকেমির মতো মজার বিষয় নিয়ে কথা বললে মনের অস্থিরতা দূর হবে। ছেলেটা বলল, দুনিয়ার একটা আত্মা আছে, যে আত্মা চিনতে পারে সে বিভিন্ন বিষয়ের ভাষাও চিনতে পারবে। শিখলাম অনেক অ্যালকেমিস্ট তাদের জীবনের লক্ষ্যটা অর্জন করে ফিলোসফার স্টোন আর জীবনের অমৃত নিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হল এ কথাগুলো এত সরল যে লিখে ফেলা যায় একটা অ্যামারান্টের ওপর। হতাশ হয় ইংরেজ লোকটা। সারা জীবনের হাড় ভাঙা ল্যাবরেটরির কাজ, শিক্ষা ও গবেষণার প্রণালী, নতুন নতুন প্রযুক্তি কিছুই রাখাল ছেলেটার ওপর প্রভাব ফেলতে পারে না। হয়তো এজন্য যে তার আত্মা একেবারে আদ্যিকালের। বই নিয়ে সে ব্যাগে পুরে ফেলে। তুমি বরং ক্যারাভান দেখতে ফিরে যাও, আমি এসব দেখে কিছু শিখতে পারিনি। ছেলেটা ফিরে যায়। তারপর নিজেকে শোনায়, সবারই নিজের নিজের শিখে নেয়ার পদ্ধতি আছে, আমারটার সাথে তারটা মিলবে না, কিন্তু দুজনেই জীবনের লক্ষ্য অর্জনের জন্য বেরিয়েছে। শ্রদ্ধা করি তাকে। এখন থেকে রাত দিন চলবে ক্যারাভান। হুড পরা বেদুইনরা যখন তখন দেখা দেয়। উটচালক বন্ধু এগিয়ে এসে জানায় গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। ক্যারাভানের কপাল খুব ভালো থাকলে তবেই মরুদ্যানে পৌঁছতে পারবে। প্রাণীগুলো মুষড়ে পড়ে, মানুষে মানুষে কথা বলা কমে যায়। রাতে উটের গড়গড় আওয়াজে সবার পিলে চমকে ওঠে। কে জানে আক্রমণ হয়ে গেল কিনা। এসব নিয়ে মাথা ব্যথা নেই উটওয়ালার। আমি বেঁচে আছি, খাবার সময় সেই কথাটাই শুধু ভাবি আমি। পথ চলার সময় পথের কথা। আর যদি যুদ্ধ বেঁধে যায়, কারও চেয়ে কম লড়ব না। যেহেতু আমার নির্ভরতা নেই অতীত ভবিষ্যতের ওপর, শুধু বর্তমান নিয়ে বাঁচতে চাই। বর্তমানে যত মনোযোগ দিবে তত বেশি সুখী হবে তুমি। দেখো, মরুর বুকেও প্রাণ আছে, আকাশে আছে তারার দল। গোত্রগুলো লড়ে যায় কারণ তারা মানুষ। জীবন আসলে তোমার কাছে এক চমৎকার পার্টি। যেখানে আছো সেখানে টিকে থাকাই হল জীবন। এক রাতে যে তারা দেখে তারা এগিয়ে যেত সামনে, সেদিকে তাকায় সান্তিয়াগো। তারপর বুঝতে পারে কেন যেন দিগন্ত উঠে এসেছে। নাকি নেমে এসেছে তারার দল? না, সামনেই মরুদ্যান। মরুদ্যান, মরুদ্যান বলে ওঠে উটচালক। চলো এখনই যাই। যাচ্ছি না কেন আমরা? যাচ্ছি না কারণ ঘুমাতে হবে। সূর্য ওঠার সাথে সাথে ছেলেটা জেগে উঠল। যেখানে ছিল রাতের তারা, সেখানে এখন দিগন্ত বিস্তৃত সারি সারি খেজুর গাছ। আগেই জেগে ওঠা ইংরেজ কথা বলে ওঠে খুশির সুরে, পেয়েছি, আমরা পেরেছি, 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 আমরা পেরেছি। চুপ করে থাকে সান্তিয়াগো। তার লক্ষ্য এখনো দূরে, পিরামিড এখনো অনেক দূরে। কিন্তু আজ সকাল, দিগন্ত ছোঁয়া খেজুর গাছের সারি সব রয়ে যাবে স্মৃতিতে। মানুষের বাস বর্তমানে আর ভবিষ্যতের স্বপ্নে। কাল একটা উটের আওয়াজ পেয়েই সবাই ভড়কে গিয়েছিল। আজ খেজুর গাছ শোনায় আশ্বাসের বাণী। পৃথিবীর ভাষা আসলে অনেক ধরনের। সময় বয়ে যায়, আর বয়ে যায় ক্যারাভান, ভাবে অ্যালকেমিস্ট। লোকজন চিৎকার চেঁচামেচি করছে, উঠছে মরুর বালি। বাচ্চারা নতুন মানুষ দেখে উৎসাহে টকবক করছে। দেখল উপজাতীয় নেতারা ক্যারাভানের নেতার সাথে কথা বলছে অনেক সময় ধরে। কিন্তু এসবে অ্যালকেমিস্টের কিছুই এসে যায় না। সে অনেক ক্যারাভান আসতে যেতে দেখেছে। দেখেছে মরুর বুকে রাজা আর ভিখারিকে হাঁটতে। ধু ধু প্রান্তর যেমন ছিল, থেকে গেছে ঠিক তেমনি। সে ছোটবেলা থেকে একটা ব্যাপার দেখে দেখে অভ্যস্ত। ভ্রমণ করতে আসা লোকজন সপ্তাহের পর সপ্তাহ মরুভূমিতে হলুদ বালি আর নীল আকাশ দেখে দেখে হঠাৎ সবুজ খেজুরের সারি দেখলে পাগলের মতো হয়ে যায়। কে জানে, মানুষ যাতে গাছের মূল্য দেয়, এই জন্যই হয়তো ঈশ্বর মরুভূমি সৃষ্টি করেছেন। তাকে আরও বাস্তব কিছু ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। এখানে এই বহরে এক লোক আছে যাকে কিছু শেখাতে হতে পারে। লক্ষণগুলো এমনি বলে। সে এখনও দেখেনি লোকটাকে, কিন্তু অভ্যস্ত চোখ এক মুহূর্তে চিনে ফেলে।
তার একটাই আশা, আগের শিক্ষার্থীর মতো যোগ্য হতে চায়। জানি না এসব কথা মুখের ভাষায় বদলে নেয়ার দরকারটা কি। ঈশ্বর তার সব সৃষ্টিতে এসব রহস্য রেখেছে। তবু এসব জ্ঞানকে কথায় রূপান্তর করার কারণ অন্য মানুষের জন্য। সবাই মহাজাগতিক ভাষা জানে না। ব্যাপারটা ঠিক বিশ্বাস হয় না সান্তিয়াগোর। তার মনে হয়েছিল মরুদ্যান জিনিসটা আসলে সামান্য কিছু খেজুর গাছের সারি। ভূগোল বইতে যেমন দেখেছিল ঠিক তেমন। কিন্তু আসলে স্পেনের অনেক শহরের চেয়ে এই জায়গাটা বড়। কুয়া আছে ৩০০, আছে ৫০,০০০ খেজুর গাছ, আর ছড়িয়ে ছিটিয়ে আছে রং বেরঙের হাজারো তাঁবু। দেখে আরব্য রজনীর কথা মনে পড়ে যায়, তাই না? প্রশ্ন তোলে ইংরেজ লোকটা। অ্যালকেমিস্টের সাথে দেখা করার জন্য উতলা হয়ে আছে সে। বাচ্চারা ঘিরে আছে তাদের। পুরুষরা জানতে চায় যুদ্ধের ব্যাপারে, আর মহিলারা নিয়ে আসা রত্ন দেখতে ব্যস্ত। মরুর নীরবতা থেমে গেছে। একসাথে সবাই গোলমাল পাকাতে শুরু করে, যেন জীবন ফিরে এসেছে এখন। তারা চলে এসেছে আত্মার জগৎ থেকে মানুষের জগতে। অনেকে ভয়ে ভয়ে ছিল। তখন বাকিরা জানায়, যুদ্ধের জন্য মরুদ্যান খারাপ জায়গা নয়। সাহারার বুকে মরুদ্যান অনেক আছে, কিন্তু এগুলোই বাস করে মূলত শিশু আর নারীরা। তাই যুদ্ধ হয় মরুভূমির বুকে। বহরের নেতা সবাইকে কোনো মতে জড়ো করে জানালো যে যুদ্ধ থামা পর্যন্ত তারা এখানেই অপেক্ষা করবে। তারপর জানালো আরবের রীতি অনুযায়ী সবাই এখানে থাকবে, এখানকার মানুষের বাসায় আতিথেয়তা নিবে। কিন্তু সশস্ত্র লোক আর তার পাহারাদারদের তুলে দিল গোত্রপতির হাতে। এই হল যুদ্ধের নিয়ম, সে বলল। যোদ্ধারা যুদ্ধের সময় মরুদ্যানে থাকতে পারবে না। সবাইকে অবাক করে দিয়ে একটা কোল্ড রিভলভার বের করে ইংরেজ, তারপর তুলে দেয় গোত্রপতিদের হাতে। রিভলভার কেন? এটা মানুষের উপর বিশ্বাস আনতে সাহায্য করে আমাকে। এখন সান্তিয়াগোর মনে পড়ে যায় গুপ্তধনের কথা। যত কাছে যাচ্ছে ততই কঠিন হয়ে উঠছে যেন। যে শুরু করে তার ভালো ভাগ্যের ব্যাপারটা আর নেই। পথে পথে আছে লক্ষণ। ঈশ্বর আমার জন্য পাঠিয়েছে। হঠাৎ তার মনে হয় আসলে লক্ষণগুলো পার্থিব বিষয়, খাওয়া ঘুমানোর মতো নিত্যদিনের ব্যাপার। সান্তিয়াগো নিজেকে শোনায়, ধৈর্য হারিও না। সেই উটচালকের কথাই যেন সত্যি। খাবার সময় খাও, চলার সময় এগিয়ে চলো। প্রথম দিন সবাই পাড় মাতালের মতো পড়ে পড়ে ঘুমায়। প্রায় সমবয়সী আরও ৫ জনের সাথে ছেলেটা আর তার উটওয়ালা বন্ধু শুয়েছে। সে তাদের শোনায় জীবনের কথা, কি করে রাখাল হল, স্ফটিকের দোকানদার হল। তারপর বলল ইংরেজ লোকটার কথা। চলে এলেও ইংরেজ একটু পরেই। তুমি এখানে আর আমার অবস্থা খারাপ। আচ্ছা, একটু সহায়তা করো তো। অ্যালকেমিস্ট কোথায় থাকে খুঁজে বের করতে হবে। তারা নিজেরাই বের করবে ঠিক করে নেয়। মরুদ্যানের ৮-১০ জনের মতো করে একজন অ্যালকেমিস্ট বাস করবে তা তো হতে পারে না। হয় তার তাঁবু হবে গোল, না হয় অষ্টপ্রহর সেখানে আগুন জ্বলবে। সবখানে খোঁজার পর একটা সিদ্ধান্তে আসে তারা। মরুদ্যানটা অনেক বেশি বড়, ১০০০ তাঁবু আছে এখানে। কুয়ার পাশে বসে বলতে থাকে ইংরেজ, সারাটা দিন মাটি হয়ে গেল, তার চেয়ে চলো কাউকে জিজ্ঞেস করে দেখি। কিন্তু ইংরেজ এখানে আসার কারণ জানাতে চায় না কাউকে। সব ভেস্তে যেতে পারে। পরে সে সিদ্ধান্ত পাল্টায়। ছাগলের চামড়ায় পানি নিতে আসা এক মহিলাকে প্রশ্ন করে শুরু করবে সান্তিয়াগো। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমি এই মরুদ্যানের অ্যালকেমিস্টকে খুঁজে বের করার চেষ্টা করছি। সেই মহিলা কশ্চিনকালেও এমন ধারা শব্দ শোনেননি জানিয়ে চটজলদি চলে গেল। আরও জানিয়ে গেল যে কালো পোশাক পরা মহিলাদের সাথে কথা বলতে চাওয়া উচিত নয়, তারা বিবাহিত। রীতিনীতি মেনে চলা সবার দরকার। হতাশ হয় ইংরেজ, হয়তো ভুল করছে, কিন্তু সান্তিয়াগোর মনে কোনো হতাশা নেই। সে জানে যখন কেউ প্রতিষ্ঠার চেষ্টা করবে তখন সারা জগৎ তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমি আগে কখনো অ্যালকেমিস্টের কথা শুনিনি, হয়তো এখানকার কেউ শোনেনি। জ্বলে উঠল ইংরেজ লোকটার চোখের তারা। তাই তো, হয়তো এখানকার কেউ জানেই না অ্যালকেমিস্ট আসলে কি। খুঁজে বের করো কে লোকজনের অসুখ বিসুখ সারায়। এখন শুধু কালো পোশাকে শরীর ঢাকা মহিলারা আসছে কুয়ার কাছে। অবশেষে একজন পুরুষ এলে সান্তিয়াগো তাকে জিজ্ঞেস করল, লোকের রোগ হলে প্রতিকার হয় এমন কাউকে চেনেন নাকি আপনি? আমাদের অসুস্থতা সারান আল্লাহ, দেখেই বোঝা যায়
নবাগতকে দেখে ভয় পেয়ে গেছে। কোনো ডাক্তারকে খুঁজছেন? কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েই চলে গেল সে। আরও পরে আরেকজন আসে, বয়স একটু বেশি, কাঁধে বালতি। ছেলেটা একই প্রশ্ন করে, এমন লোক দিয়ে কি করবে তুমি? কারণ এখানে আমার বন্ধু কয়েক মাস ধরে কষ্ট করে এসেছে শুধু তার সাথে দেখা করার জন্য। যদি এমন কেউ এ মরুদ্যানে থেকে থাকে তো সে নিশ্চয়ই খুব শক্তিবান। লোকটা একটু সময় নিয়ে ভাবে, এমনকি গোত্রপতিরাও চাইলেই হুটহাট তার সাথে দেখা করতে পারে না। তিনি যদি চান তো দেখা হবে। যুদ্ধ শেষ হোক, তারপর ক্যারাভানের সাথে চলে যাবেন। মরুর জীবনে ঢোকার চেষ্টা করা ভালো নয়। চলে গেল বয়স্ক লোকটাও। এদিকে কিছুতেই হাল ছাড়বে না ইংরেজ। এখনো পথে আছে তারা। অবশেষে কম বয়সী এক মেয়ে হাজির হল। কালো কাপড় নেই তার শরীরে, কাঁধে পাত্র ঝোলানো, মাথা কাপড়ে ঢাকা, শুধু মুখটা খোলা। এগিয়ে যায় ছেলেটা, জিজ্ঞেস করে অ্যালকেমিস্টের কথা। ঠিক তখনই কেমন যেন ধাক্কা লাগে তার বুকে। সারা দুনিয়ার আত্মারা যেন আঘাত করছে। মেয়েটার গহীন চোখ, হাসি আর নীরবতার মাঝামাঝি থাকা ঠোঁট তাকে পৃথিবীর সব ভাষার সেরা ভাষা শিখিয়ে ছাড়ে, ভালোবাসা। মানব জাতির চেয়েও পুরনো, মরুভূমির চেয়েও পুরনো। চোখে চোখে কি করে যেন সে ভাষাটা খানিকটা চলে যায়। তারপর মেয়েটা হেসে ফেলে। লক্ষণ, হয়তো এই মেয়ে তার নিজের অজান্তেই সারা জীবন তার জন্য অপেক্ষা করেছে। এমন সব লক্ষণ ছড়িয়ে আছে আন্দালুসিয়ার পাহাড়ে পাহাড়ে, সাহারার মরুভূমিতে, সাগরের বুকে। এ হল পৃথিবীর শুদ্ধতম ভাষা। হঠাৎ সান্তিয়াগোর মনে হয় সে পৃথিবীর একমাত্র নারীর সামনে দাঁড়িয়ে আছে, আর মেয়েটাও টের পাচ্ছে একই অনুভূতি। কোনো কথা নয়, শুধুই অনুভূতি। সে সবসময় বলে এসেছে যে অচেনা কাউকে হঠাৎ বিয়ে বসার আগে তাকে প্রেমে পড়তে হবে, কিন্তু অচেনা কাউকে এমন হঠাৎ করে ভালো লেগে যাবে তা ভাবাও কঠিন। আসলেই পৃথিবীর সবকিছু এক হাতে লেখা, আর সব হৃদয়ে ভালোবাসা দিয়ে পাঠান তিনি। ছেলেটা ভাবে, মাকতুব। ধরে একটু ঝাঁকা ইংরেজ লোকটা, আরে জিজ্ঞেস করো। সামনে এগিয়ে যায় সান্তিয়াগো। তারপর মেয়েটা যখন আবার হাসে, হেসে ওঠে সেও। কি নাম তোমার? ফাতিমা। চোখের পলক পড়ে মেয়েটার। আমাদের দেশে কোনো কোনো মেয়েকে লোকে এই নামই ডাকে। নবীর মেয়ের নাম, বলল ফাতিমা। দিগ্বিজয়ীরা সবখানে নামটাকে ছড়িয়ে দিয়েছিল। সুন্দর মেয়েটা যখন যোদ্ধাদের কথা বলে তখন গর্ব ফুলে ওঠে তার চোখে মুখে, তাই আরও সুন্দর দেখায়। ইংরেজ লোকটার তাড়া খেয়ে অবশেষে আসল প্রসঙ্গে আসে সান্তিয়াগো। লোকের অসুখ সারায় যে, সে কোথায়? মেয়েটা বলল, এ লোকটা জীবনের সব রহস্যের কথা জানে, এমনকি যোগাযোগ করতে পারে মরুভূমির জিনদের সাথেও। জিন হল ভালো আর মন্দে মেশানো এক ধরনের আত্মিক অবয়ব। দক্ষিণে দেখায় মেয়েটা, ওইখানে আছে অদ্ভুত সেই লোক। তারপর পাত্র ভরে নিয়ে রওনা দেয়। সাথে সাথে রওনা দেয় ইংরেজও। কোনো একদিন কুয়ার পাশে বসে বসে আপন মনে নিজেকে শোনায় সান্তিয়াগো, আমি তারিফায় বসেছিলাম, আর বাতাস এসেছিল দূর আফ্রিকার বুক থেকে। সুন্দর এক মেয়ের সুঘ্রাণ নিয়ে এসেছিল। সে বুঝতে পারে দেখার আগে থেকেই এ মেয়েকে সে ভালোবাসে। সে জানে এ মেয়ের জন্য থাকা ভালোবাসাই পৃথিবীর সব গুপ্তধন আবিষ্কারের পথে রাহা খরচ যোগাবে। পরদিন সে আবার ফিরে যায় সেই কুয়োর কাছে। অবাক ব্যাপার, ইংরেজ লোকটা সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে মরুভূমির দিকে। আমি সারাটা বিকেল আর সন্ধ্যা অপেক্ষা করলাম। সে এলো সন্ধ্যার প্রথম তারা উঠে আসার সাথে সাথে। জানালাম কি খোঁজ করছি সে কথা। প্রশ্ন করল কখনো অন্য কোনো ধাতুকে সোনা বানিয়েছে কিনা। বললাম এসব জানতেই এসেছি। আমাকে তখন বলল, আগে বানাতে জানতে হবে, এটুকুই সব। যাও আর চেষ্টা করো। কোনো জবাব নেই ছেলেটার মুখে। বেচারা ইংরেজ সারাটা পথ পেরিয়ে এসেছে এ কথা শোনার জন্য যে সে যে চেষ্টা করছে অনেক আগে থেকে সেটাই করে যেতে হবে। তাহলে চেষ্টা করো। তাই করব, শুরু করব এখনই। ইংরেজ চলে যাবার পর এলো ফাতিমা, ভরে নিল তার পানির পাত্র। তোমাকে একটা কথা বলার জন্য এসেছি ফাতিমা। তোমাকে স্ত্রী করে পেতে চাই, তোমাকে ভালোবাসি।
মেয়েটা সাথে সাথে পাত্র ফেলে দেয় হাত থেকে, ছিটকে পড়ে পানি। প্রতিদিন এখানে অপেক্ষা করব তোমার জন্য। সাগর আর মরুভূমি পেরিয়ে এসেছি এখানে, পিরামিডের দেশে একটা গুপ্ত ধনের সন্ধানে। আমার কাছে যুদ্ধটা রীতিমতো অভিশাপ, কিন্তু এখন তাই আবার আশীর্বাদ হয়ে এসেছে, কারণ আমি তোমার দেখা পেয়েছি। একসময় থেমে যাবে যুদ্ধ। আশেপাশে খেজুর বনে তাকায় সান্তিয়াগো। নিজেকে শোনায় সে একজন রাখাল ছেলে, আর চাইলেই আবারও রাখাল হয়ে যেতে পারবে। সে এসেছে গুপ্তধনের খোঁজে, আর তার কাছে গুপ্তধনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন ফাতিমা। মেয়েটা যেন ধরে ফেলেছে সান্তিয়াগোর চিন্তা। গোত্রের লোকেরা সব সময় গুপ্তধনের তালাশে থাকে, আর মরুর মেয়েরা তাদের গোত্রের ছেলেদের নিয়ে গর্ব করে। পাত্র ভরে নিয়ে ফিরে গেল সে। প্রতিদিন সান্তিয়াগো যায় সেই কুয়োর কাছে, দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় থাকে। তারপর একটু একটু করে শোনায় নিজের জীবন কাহিনী। ফাতিমার সাথে কাটানো দিনের 15 মিনিট সময়টা ছাড়া বাকি সময় যেন কাটতেই চায় না। মাসখানেক পেরিয়ে যাবার পর দলনেতা ক্যারাভানের সবাইকে ডাকল। কে জানে কখন থামবে যুদ্ধ, আর কে জানে কখন আমরা বেরিয়ে পড়ব। যুদ্ধ চলতে পারে আরও অনেক সময় ধরে, হয়তো 1 বছর, হয়তো আরও বেশি। দুপক্ষেরই শক্তি অনেক, তাদের কাছে যুদ্ধের গুরুত্ব অনেক। এটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ নয়, দুপক্ষই শক্তির ভারসাম্যের জন্য লড়ছে। আর যখন এমন ধারা যুদ্ধ একবার শুরু হয় তখন চলতেই থাকে, কারণ এসব ক্ষেত্রে আল্লাহ দুপক্ষকেই মদদ দেন। তারপর সবাই চলে যায় যার যার থাকার জায়গায়। ছেলেটা যায় ফাতিমার জন্য। সেদিন বিকেলে তার কথা হয় ক্যারাভানের ব্যাপারে। আমাদের দেখা হবার পরদিন বলেছিলে না ভালোবাসো আমাকে, তারপর শিখিয়ে দিলে মহাজাগতিক ভাষার ব্যাপারে, শেখালে বিশ্বের আত্মার কথা। এসব মিলিয়ে আমি কেমন যেন তোমার অংশ হয়ে গেছি। ফাতিমার ঋণঋণে কণ্ঠ টের পায় সান্তিয়াগো। তার কাছে খেজুর গাছে বাতাসের হুটোপুটির শব্দ আর তেমন ভালো লাগে না। এই মরুদ্যানে তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। ভুলে গেছে অতীতের কথা, আমার রীতিনীতির কথা। ভুলে গেছি মরুর বুকে পুরুষ নারীকে কিভাবে চায় সে কথাও। ভালোবাসার পর থেকে মনে হতো মরুভূমি আমাকে দারুণ কোনো উপহার দিবে। আমি পেয়ে গেছি সেটা। সান্তিয়াগো চায় একটা হাত তুলে নিতে, কিন্তু ফাতিমা আঁকড়ে আছে পানির পাত্র। তুমি স্বপ্নের কথা বলেছ, বলেছ বুড়ো রাজা আর নানা কথা, বলেছ লক্ষণের কথা। আমি তো ভয় পাই না, কারণ লক্ষণ টেনে এনেছে তোমাকে আমার কাছে। এখন আমি তোমার স্বপ্নের অংশ, তোমার লক্ষ্যের অংশ। আমারও তাই মনে হয়। তোমার উচিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। যুদ্ধ থামা পর্যন্ত অপেক্ষা করতে চাইলে করো, কিন্তু আগে যাবার কথা ভাবলে এগিয়ে যাও, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। মরুর বুকের ঢেউগুলো হররোজ বাতাসে বাতাসে বদলে যায়, বদলায় না শুধু মরুভূমি। এভাবেই আমাদের ভালোবাসাও বদলাবে না। সে বলে, মাকতুব, আমি সত্যিই তোমার স্বপ্নের অংশ হয়ে থাকলে একদিন ফিরে আসবে তুমি আমার কাছে। তার মন খারাপ হয়ে যায়। বিয়ে করা সব রাখালের কথা মনে পড়ে যায়। তাদের স্ত্রীদের বোঝাতে হয় কেন দূরের মাঠে যেতে হবে। ভালোবাসা তাদের একত্রে রাখতে চায়। সান্তিয়াগো পরের দেখায় সে কথা জানাল ফাতিমাকে। মরুভূমি আমাদের কাছ থেকে আপনজন কেড়ে নেয়। মাঝে মাঝে আর ফিরে আসে না তারা। আমরাও জানি, যারা আর ফেরে না তারা হয়ে যায় মেঘের অংশ। তারা আমাদের জীবগুলোর অংশ হয়ে যায় পৃথিবীর আত্মা। কেউ কেউ সত্যিই ফিরে আসে, তখন আশায় বুক বাঁধে অন্যেরা। আমি হিংসা করতাম সেসব মেয়েকে। এখন থেকে আমিও একজনের অপেক্ষায় থাকব। আমি মরুর মেয়ে, গর্ব করি ব্যাপারটা নিয়ে। চাই আমার স্বামীও বাতাসের মতো, মরুভূমির বালির ঢেউয়ের মতো এগিয়ে যাক। আর যদি সে ফিরে না আসে, ধরে নেব হয়ে গেছে মাটি, পানি, মেঘের অংশীদার। ফাতিমার ব্যাপারে বলার জন্য সান্তিয়াগো ইংরেজ লোকটা খোঁজ করে। অবাক হয় দেখে তাঁবুর বাইরে একটা ফার্নেস বানিয়ে বসে আছে সে।
নিচে খড়কাঠের আগুন, উপরে স্বচ্ছ এক ফ্লাস্ক। মাঝে মাঝে তাকাচ্ছে মরুভূমির দিকে, মাঝে মাঝে বাইরের দিকে। এই হল কাজের প্রথম ধাপ। প্রথমে সালফার সরিয়ে ফেলতে হবে। কঠিন কাজ, করতে হলে ব্যর্থতার ভয় আছে, তবু করব। 10 বছর আগে ভয় পেয়ে যে কাজ বন্ধ করেছিলাম, আবার শুরু করব সেটা। তবু 20 বছর যে অপেক্ষা করিনি, তাতেই আমি মহাখুশি। আস্তে আস্তে সূর্য নেমে যায়। সান্তিয়াগো ভাবে নিজের প্রশ্নগুলোর কথা জিজ্ঞেস করতে হবে মরুভূমিকে। ভাবতে ভাবতেই টের পায় কিসের যেন ছায়া পড়েছে তার উপর। ওপরে তাকিয়ে একজোড়া শিকারী পাখি দেখে। পাখিগুলো যুদ্ধ করছে। তাকিয়ে থাকে সে। কে জানে, তারা হয়তো বেদখল ভালোবাসার ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে সান্তিয়াগোর। ইচ্ছে হয় জেগে থাকতে, আবার মনে হয় এখনই ঘুমিয়ে পড়ে। আমি বিশ্বের ভাষা শিখছি, আর তাই পৃথিবীর প্রতিটা বিষয় খোলাসা হয়ে যাচ্ছে আমার সামনে। এমনকি লড়তে থাকা শিকারী পাখিরাও। কেন যেন তার প্রেমে পড়াটা ভালো লাগতে শুরু করে। তুমি যখন কাউকে ভালোবাসবে, অনেক ব্যাপার স্পষ্ট হয়ে যাবে তোমার সামনে। একটা পাখি আরেকটার উপর নেমে আসে এক পলকে, তীব্র বেগে। হঠাৎ মরুভূমির দিকে তাকিয়ে সে যেন দেখতে পায় এক দল যোদ্ধাকে। দেখে তাদের তলোয়ারের ঝলকানি। তার মনে বিবশতা চলে আসে এক মুহূর্তের জন্য। মরীচিকা হবে হয়তো। আগেও বেশ কয়েকবার সে দেখেছে। সেনাদল আসবে কোন দুঃখে। সব সময় লক্ষণ অনুসরণ করো, মনে পড়ছে বলেছিল বয়সী রাজা। একবার বুঝতে পারে সে, কল্পনায় যে দৃশ্য দেখেছে বাস্তবে তাই হবে। উঠে দাঁড়ায়, চলতে শুরু করে খেজুর বনের ভেতর দিয়ে। এখন মরুভূমি নিরাপদ, আর বিপদ আছে মরুদ্যানেই। এক গাছের নিচে বসেছিল উটলা। সান্তিয়াগো তার দিকে এগিয়ে যায়, বলে, সেনাবাহিনী আসবে জেনেছি, মানে দেখেছি মনের চোখে। মরুভূমি এমনই এক জায়গা যেখানে মানুষ চোখে অনেক কিছু দেখে। তখন সান্তিয়াগো সব কিছু খুলে বলে। মাঝে মাঝে মানুষের কাছে পুরো সময় হয়ে যায় একটা বই। দমকা হাওয়ায় সেই বইয়ের কোনো পাতা খুলে যায়। পৃথিবীর সব বিষয় মাঝে মাঝে এইভাবে খুলে যায়। মরুভূমিতে এমন মানুষ আছে যারা বিশ্বের আত্মায় প্রবেশ করতে পারে। নাম তাদের শির। তাদেরকে সবাই ভয় পেয়ে চলে। তারা সাবধানে তাদের কথাও জেনে নেয়, কারণ যুদ্ধে কে মরবে আর কে বাঁচবে কেউ জানে না। গোত্রের মানুষ যুদ্ধ করতে চায়, চায় অনিশ্চয়তার স্বাদ পেতে। ভবিষ্যৎ তো আল্লাহই লিখে রেখেছেন, আর যা তিনি লিখে রেখেছেন তা মানুষের ভালোর জন্যই করা। তাই গোত্রের লোকজন দল বেঁধে বাস করে। তারা চায় যুদ্ধ করতে, বর্তমান নিয়ে থাকতে। অনেক ব্যাপারে সতর্ক থাকতে হবে। জানতে চায় কোথায় শত্রুর তলোয়ার, কোথায় ঘোড়া। পরের বার কোন আঘাত করলে মারা যাবার সম্ভাবনা তাদের থাকবে না। উটচালক যোদ্ধা না হলেও শিরদের সাথে ওঠা বসা ছিল। অনেকের কথাই সত্যি হয়, কারো কারো কথা হয় ভুল। সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে বেশি ভয় পাওয়া হয় যাকে, সেই বয়সী শির তাকে অনেক কথা শোনায় একদিন। জানায় কেন উটচালক ভবিষ্যতের ব্যাপারে এত বেশি উৎসুক। কেন আবার? যেন কাজ করতে পারি, জবাব দেয় উটচালক। যেন যেসব ব্যাপার চায় না সেগুলো এড়িয়ে যেতে পারি। তখনই এড়িয়ে যেতে পারবে যখন সেগুলো তোমার ভবিষ্যতের অংশ হবে না। হয়তো আমি ভবিষ্যৎ জানতে চাই এজন্য যে যাই আসুক না কেন সামনে, সেটার জন্য প্রস্তুত হতে হবে। খুব ভালো ব্যাপার। আসলে তা হবে দারুণ চমক। আর যদি খারাপ খবর আসে, তাহলে আসার আগেই তুমি মুষড়ে পড়বে, কারণ তুমি আগে থেকেই ভোগান্তির কথা জানো। ভবিষ্যৎ জানতে চাই কারণ আমি একজন মানুষ, আর মানুষ সবসময় ভবিষ্যতের উপর ভর করে জীবন চালায়। লোকটার বিশেষ গুণ হল মাটিতে একতাল ছক্কা ফেলে সেগুলো দেখে মানুষের ভবিষ্যৎ বলা। এবার সে আর সে কাজটা করে না। ছক্কাগুলো হাতে নিয়ে পেঁচিয়ে ফেলে কাপড়ে। আমি লোকের জীবনের ভবিষ্যৎবাণী করে বেড়াই, এভাবেই জীবন চালাই। জানি কি করে ছক্কাগুলো মারতে হয়, কি করে তাদের ঢোকাতে হয় মহাকালের বইয়ের ভেতর, যেখানে লেখা আছে সব কথা। এভাবেই আমি ভবিষ্যৎ পড়ি। দেখতে পাই ভুলে যাওয়া অতীত
আর চিনতে পারি সুলক্ষণ। লোকে আমার কাছে কাজের জন্য এলে আমি যে ভবিষ্যৎ দেখতে পাই একেবারে স্পষ্ট এমন নয়, অনুমান করি হিসাবের উপর নির্ভর করে। আর সবকিছুর মতোই ভবিষ্যৎ ঈশ্বরের, তিনি বিচিত্র সব উপায়ে আমাদের হাজির করেন ভবিষ্যতের সামনে। কি করে ভবিষ্যৎ নিরূপণ করি? বর্তমানের লক্ষণ বিচার করে। বর্তমানে মনোযোগ দাও, ভবিষ্যৎ বদলে যাবে। সব ভুলে গিয়ে বরং প্রতিদিন সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো। ঈশ্বর তার সৃষ্টিকে অনেক ভালোবাসেন। প্রতিটি দিন শুরু হয় অসীম সম্ভাবনা নিয়ে। কোন পরিস্থিতিতে স্রষ্টা তাকে ভবিষ্যৎ জানার ব্যাপারে সহায়তা করতে পারেন? শুধু তখনই যখন স্বয়ং তিনি সেটাকে তোমার সামনে হাজির করবেন। তিনি তা করেন শুধু এজন্য যে এই ভবিষ্যৎটা সত্যি ভবিষ্যৎ, কিন্তু লেখা হয়েছে বদলে দেওয়ার জন্য। উটচালকভাবে ঈশ্বর ছেলেটাকে ভবিষ্যতের এক ঝলক দেখিয়েছেন। যদি তিনি সত্যি সত্যি ছেলেটাকে তার পক্ষ হয়ে সেবা করতে পাঠিয়ে থাকেন, যাও আর কথা বলো গোত্রপতিদের সাথে, তাদের জানিয়ে দাও যে সেনাদল আসছে। তারা মরুর মানুষ, আর মরুর মানুষ লক্ষণ বিচার করে সব সময়। তাহলে তারা এর মধ্যেই হয়তো জেনে গেছে, কিন্তু এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা বিশ্বাস করে যদি সত্যি আল্লাহ চান তারা ভবিষ্যৎ সম্পর্কে জানুক, তাহলে অন্য কেউ তাদের জানাবে। আগেও অনেকবার এমন হয়েছে। এবার যে জানে সে হলে তুমি। ছেলেটার ফাতিমার কথা মনে পড়ে যায়। সিদ্ধান্ত নেয় সে দেখা করবে গোত্রপতিদের সাথে। সান্তিয়াগো মরুদ্যানের কেন্দ্রে থাকা বিশাল সাদা তাঁবুর দিকে এগিয়ে গেল প্রহরীকে পাশ কাটিয়ে। আমি গোত্রপতিদের সাথে দেখা করতে চাই, মরুভূমি থেকে লক্ষণ পেয়েছি। কোনো সাড়া না দিয়ে প্রহরী ঢুকে যায় তাঁবুর ভেতরে। বেরিয়ে আসে সাদা আর সোনালি পোশাক পরা এক তরুণ আরবকে নিয়ে। ছেলেটা সব খুলে বলল। লোকটা অপেক্ষা করতে বলে আবার চলে যায় ভেতরে। রাত নেমে আসে। একে একে উত্তেজিত সেনারা আসা যাওয়া করতে থাকে তাঁবুতে। তারপর নিভিয়ে দেয়া হয় মরুদ্যানের সব আলো। আলো জ্বলছে শুধু বড় তাঁবুতে। এই পুরো সময় জুড়ে সান্তিয়াগো শুধুই ফাতিমার কথা ভেবেছে। শেষ কথাগুলোর অর্থ বের করার চেষ্টা করেছে। অবশেষে প্রহরীরা তাকে ভেতরে যেতে বলে। ভেতরে ঢুকে অবাক হয়ে যায় সান্তিয়াগো। মরুভূমির মাঝখানে এত সুন্দর তাঁবু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনেও দেখেনি এমন সুন্দর গালিচায় পা রেখে এগিয়ে যায় সে। খাঁটি সোনার তৈরি বাতিদান ঝুলছে উপর থেকে, প্রত্যেকটায় একটা করে মোমবাতি। গোত্রপতিরা অর্ধবৃত্ত তৈরি করে বসে আছে দামি বিছানা আর কাজ করা লম্বা বালিশে ঠেস দিয়ে। মশলা আর চা নিয়ে যাতায়াত করছে চাকরবাকরের দল। বাকিরা ঠিক করছে হুকোর আগুন। বাতাসে ধোঁয়ার মৃদু সুগন্ধ। সব মিলিয়ে গোত্রপতি ৮ জন। এক মুহূর্তেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কে তা বোঝা যায়। সাদা আর সোনায় মোড়ানো এক আরব অর্ধবৃত্তের একেবারে মাঝখানে বসে আছে। একটু আগে কথা বলেছে যে তরুণ আরবের সাথে, সেও সেখানে আছে। লক্ষণ নিয়ে কথা বলে কে নবাগত। এক গোত্রপতি সান্তিয়াগোকে দেখে বলে। সান্তিয়াগো বলে আমি। তারপর সে সময়ের ঘটনাটুকু তাকে জানায়। মরুভূমি সবাইকে বাদ দিয়ে এক নবাগতকে এসব কথা জানাবে কেন? আমরা তো এখানে বাস করি অনেক পুরুষ ধরে, বলে ওঠে আরেক গোত্রপতি। সে জবাব দেয়, কারণ আমার চোখ এখনো মরুর সাথে মানিয়ে নিতে পারেনি। আমি এমন সব ব্যাপার দেখতে পাব যা মরুভূমিতে থাকা অভ্যস্ত চোখ কখনোই দেখবে না। এবার সান্তিয়াগো নিজে নিজেই বলে, আর এজন্যও যে আমি বিশ্বের আত্মার কথা জানি। মরুদ্যান হল নিরপেক্ষ এলাকা, কেউ এখানে আক্রমণ করে না, বলল তৃতীয় গোত্রপতি। আমি যা দেখেছি শুধু তাই বলেছি, বিশ্বাস না করলে এসব নিয়ে কিছু করবেন না। তারপর আলোচনা শুরু হয়ে যায়। আরবরা এমন এক উচ্চারণে কথা বলে যে ছেলেটা একটুও বুঝতে পারে না। সবাই চলে যেতে ধরলেও প্রহরী তাকে থাকতে বলে। লক্ষণ ভালো নয়।
এসব কথা উটওয়ালাকে না বললেই হতো, ভয় করছে। তারপর হঠাৎ করে একটু আশ্বাসের হাসি দেয় মাঝের গোত্রপতি। সান্তিয়াগোর এখন ভালো লাগে। এতক্ষণ সে কথায় যোগ দেয়নি। না দিক, বিশ্বের ভাষা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে গেছে। টের পায় তাঁবুর বাইরে ছোটাছুটির কম্পন, বুঝতে পারে এখানে এসেই ভালো করেছে। শেষ হল আলোচনা। বুড়ো লোকটার কথা শুনে সেই লোক তাকায় সান্তিয়াগোর দিকে। এবার তার দৃষ্টি শীতল। 2000 বছর আগে অনেক দূরের এক দেশে স্বপ্নে বিশ্বাস করা এক ছেলেকে নিক্ষেপ করা হয় কারাগারে। সেখান থেকে তাকে বিক্রি করে দেয়া হয় দাস হিসেবে, বলছে বুড়ো লোকটা, এমন এক উচ্চারণে যা বোঝা সম্ভব। আমাদের ব্যবসায়ীরা সেই লোককে কিনে আনে, নিয়ে আসে মিশরে। আমাদের সবাই জানে যে লোক স্বপ্ন চেনে সে স্বপ্ন ব্যাখ্যাও করতে পারে। বলে যাচ্ছে বয়সী লোকটা এখনো। যখন ফারাও মোটা গরুর স্বপ্ন দেখল, এ লোকটা তাদের দেশকে, মিশরকে বাঁচিয়েছিল। তার নাম ইউসুফ। সে নিজেও ছিল নতুন দেশে নতুন মানুষ, এবং সম্ভবত তার বয়সও ছিল তোমার মতনই। থামল সে। এখনো চোখের দৃষ্টি ঠিক বন্ধুসুলভ নয়। আমরা সব সময় ঐতিহ্যের দিকে দৃষ্টি রাখি। মিশরকে বাঁচানোর সেই ইতিহাসের কথা আমরা মনে রাখি। এ ঐতিহ্যেই লেখা আছে কি করে মরুভূমি পার হতে হয়, কার সাথে বিয়ে দিতে হয় সন্তানকে। ঐতিহ্য বলে একটা মরুদ্যান আসলে নিরপেক্ষ এলাকা। দুপক্ষেরই মরুদ্যান আছে, আর দুপক্ষই সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। বয়োবৃদ্ধের কথায় কেউ বাধা দিচ্ছে না। তিনি বলছেন, আবার ঐতিহ্য আমাদের শেখায় যে মরুভূমির কথা বিশ্বাস করতে হয়। যা জানি সব শিখিয়েছে মরুভূমিগুলো। বয়সী লোকটার এক ইশারায় দাঁড়িয়ে গেল সবাই। সমাবেশ শেষ। নিয়ে যাওয়া হচ্ছে হুকোগুলো। সার বেঁধে দাঁড়িয়ে আছে সৈন্যরা। যাবার জন্য প্রস্তুত হল সান্তিয়াগো। লোকটা আবার কথা বলে উঠল। কাল আমরা সে নিয়ম ভাঙব যেটায় বলা আছে যে মরুদ্যানে কেউ অস্ত্রপাতি বহন করতে পারবে না। সারাদিন তন্ন তন্ন করে খুঁজব শত্রুদের। সূর্যাস্তের পর আবার সবাই যার যার অস্ত্র জমা দিবে। প্রতি 10 জন খতম হওয়া শত্রুর জন্য তুমি পাবে একটা করে সোনার মোহর। কিন্তু তারা যুদ্ধে যাবার আগ পর্যন্ত অস্ত্র সংবরণ করা যাবে না। অস্ত্র মরুর মতোই, ব্যবহার না করলে পরে আর কাজে লাগানো যায় না। কাল সন্ধ্যার মধ্যে কোনোটাই যদি ব্যবহার করা না যায়, অন্তত একটা ব্যবহার করা হবে তোমার উপর। তাঁবু ছেড়ে সান্তিয়াগো বাইরে এসে দেখে মরুদ্যানে শুধু চাঁদের আলো। নিজের তাঁবুতে যেতে মিনিট 20 সময় লাগবে। রওনা হয়ে গেল সে। যা করার করতে পেরেছে সে। পেরেছে বিশ্বের আত্মায় ঢুকতে। আর এর বিনিময়ে তাকে এখন জীবনের মূল্য দিতে হবে। ভয়ানক বাজি। কিন্তু সেই ভেড়াগুলো বিকিয়ে দেওয়ার পর থেকে তার ভয়ানক বাজির শুরু। উটওয়ালা বলেছিল সেদিন, কাল মারা যাওয়া আর যে কোনো একদিন মারা যাওয়া একই কথা। সব নির্ভর করছে একটা শব্দের উপর, মাকতুব। একা পথ চলতে তার মোটেও খারাপ লাগে না। কাল যদি মারা যায় তো যাবে। ঈশ্বর ভবিষ্যৎ বদলাতে চাননি বলে। মারা যাবার আগে তার অনেক অর্জন হয়েছে। দেখেছে আন্দালুসিয়ার দিগন্ত, সাগর, পাহাড়, মরুভূমি, 2টো মহাদেশ। করেছে নানা কাজ। দেখেছে ফাতিমার রহস্যময় চোখ। বহুদিন বাসা ছেড়ে আসার পর থেকে নিজের ইচ্ছে মতো বেঁচেছে, মনের আনন্দে। কাল মারা গেলেই বা কি? আর সব রাখালের চেয়ে অনেক বেশি দেখা হয়েছে এই ছোট্ট জীবনে। হঠাৎ তীব্র একটা শব্দ হয়। তারপর পড়ে যায় সে কিসের যেন ধাক্কায়। ধুলি ওড়ে, অন্ধকার হয়ে যায় চারপাশ। এরপর দেখতে পায় অতিকায় এক আরব ঘোড়া টকবগিয়ে ছুটে যাচ্ছে। ঘোড়ার সাওয়ারির সারা মুখ কালো কাপড়ে ঢাকা। সম্ভবত মরুভূমি থেকে এসেছে গুপ্তচর, সংবাদবাহক। কিন্তু তার উপস্থিতি সংবাদবাহকের চেয়েও শক্তিময়। কোমর থেকে বের করে ঝকঝকে বাঁকানো আরব তলোয়ার। কে উড়ন্ত শিকারী পাখির অর্থ বলার স্পর্ধা দেখায়, চিৎকার করে ওঠে সর্বশক্তিতে। তার সেই আওয়াজ যেন
আল ফাউমের 50,000 খেজুর গাছে আলোড়ন তোলে। মাতামারসের কথা মনে পড়ে যায় সান্তিয়াগোর। একই রকম বিশাল ঘোড়ায় চড়েছিলেন তিনি, শুধু পরিস্থিতি এখন বিপরীত। সে স্পর্ধা আমি দেখিয়েছি। আবার সান্তিয়াগোর মনের পর্দায় ভেসে ওঠে মাতামোরস। আবার বলে, সে স্পর্ধা আমি দেখিয়েছি। নুইয়ে দেয় মাথাটা, যেন তলোয়ারের আঘাত পড়তে পারে। বেঁচে যাবে অনেক প্রাণ, কারণ আমি সৃষ্টিজগতের প্রাণের ভেতর দিয়ে দেখতে পেয়েছিলাম। তীব্র বেগে তলোয়ারটা নেমে আসেনি, বরং নেমে আসে ধীরে, অনেক ধীরে, আস্তে করে স্পর্শ করে সান্তিয়াগোর কপাল। সেখান থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে। একটুও নড়ছে না ঘোড়সাওয়ার, নড়ছে না ছেলেটাও। মনে কেন যেন এক বিন্দু ভয় নেই তার। সে স্বপ্নের পথ চলতে চলতে আজ মারা যাবে। কি আনন্দ মনের গভীরে, আনন্দ ফাতিমার জন্য। অবশেষে লক্ষণগুলো সত্যি বলে প্রমাণিত হল। ভয়ের কিছু নেই, আর একটু পরই সে বিশ্ব আত্মার অংশ হয়ে যাবে। আগামীকাল তার শত্রুরাও হবে। এখনও তলোয়ার ধরে রেখেছে আগন্তুক। কেন উড়ন্ত শিকারী? পাখির লক্ষণ পড়লে? আমি পড়েছি শুধু তাই যা পাখিরা বলতে চেয়েছিল। তারা মরুদ্যানকে বাঁচাতে চেয়েছিল। কাল মারা যাবে তোমরা সবাই, কারণ এই মরুদ্যানে তোমাদের চেয়ে বেশি লোক আছে। আল্লাহ যা চেয়েছেন তা বদলানোর কে তুমি? তলোয়ার এখনো আগের জায়গায় ঠেকানো। আল্লাহ সৃষ্টি করেছেন বাহিনীকে, যেমন সৃষ্টি করেছেন ওই পাখির জোড়া। তিনি আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন পাখির ভাষা। সব কিছু এক হাতে লেখা। মনে পড়ে যায় আবার সেই উটচারির কথা। সরে গেল তরবারি। কেমন এক মুক্তির স্বাদ ছড়িয়ে যায় সান্তিয়াগোর প্রাণে। এখনো নড়তে পারছে না। তোমার ভবিষ্যৎবাণীর ব্যাপারে সাবধান থেকো। লেখা হয়ে গেলে তার বদলানো যায় না। আমি শুধু একটা বাহিনী দেখেছি, যুদ্ধের ফল দেখিনি। উত্তর শুনে যেন তুষ্ট হল ঘোড়সাওয়ারি। এখনো তার হাতে অস্ত্র। আজব দেশে আজব ছেলের কি দরকার? আমি লক্ষ্য সামনে রেখে এগুচ্ছি। আমাকে তুমি এক পলকে বুঝে উঠতে পারবে না। তলোয়ার সরিয়ে নিল মুখঢাকা লোকটা। ভরে ফেলল খাপে। আরও একটু যেন স্বস্তি হয় সান্তিয়াগোর। তোমার সাহস পরখ করতে হতো আমাকে, বলে আগন্তুক। উৎসাহ আর সাহস হল পৃথিবীর ভাষা বোঝার সবচেয়ে কার্যকর উপায়। ছেলেটা অবাক হয়। সে এমন কোনো ব্যাপারে কথা বলছে যা খুব কম মানুষই বোঝে। এত দূরে আসার পর তোমার হাল ছেড়ে দিলে চলবে না। কিন্তু মনে রেখো, মরুভূমিকে ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো না। কারণ মরুভূমি সবার সাহস খতিয়ে দেখে, প্রতি পদে পদে চ্যালেঞ্জ করে। যারা সাহস হারায়, হারিয়ে দেয় তাদের চিরতরে। কথাটুকু শুনে আবার মনের ভিতরে চলে আসে বয়সী রাজার কথা। যদি যোদ্ধারা এখানে আসার পরও তোমার মাথা ধরে থাকে, কাল সন্ধ্যার পর আমাকে খুঁজে বের করো, বলে সওয়ারি। তলোয়ার খাপ থেকে খুলে নিয়ে সে পা দিয়ে আঘাত করে ঘোড়ার পেটে। টকবগিয়ে ছুটতে থাকে সে তস্য অন্ধকারের দিকে। কোথায় থাকো তুমি? চিৎকার করে প্রশ্ন তুলে ছেলেটা যেতে থাকা সেই অশ্বারোহীর উদ্দেশ্যে। দক্ষিণে আঙুল তোলে লোকটা। সে দেখা পেয়েছে। সান্তিয়াগো দ্য আলকেমিস্টের দেখা পেয়েছে। পরের দিন সকাল। আল ফাইয়ুমের খেজুর গাছগুলোর এলাকায় ছড়িয়ে পড়েছে 2000 সশস্ত্র মানুষ। মাথার উপর সূর্য উঠে আসার আগেই 500 গোত্রীয় মানুষ হাজির দেখা দেয় দিগন্ত রেখায়। উত্তর থেকে এগিয়ে আসে দলটা। দেখে মনে হয় তারা যুদ্ধের জন্য আসেনি, কিন্তু আলখাল্লার নিচে লুকানো আছে অস্ত্র, ধারালো অস্ত্র। আল ফাইয়ুমের কেন্দ্রে পৌঁছে সাদা তাঁবুটার কাছে যায় তারা। তারপর বের করে রাইফেলগুলো, তলোয়ারগুলো, আক্রমণ করে একই সাথে। তাঁবুতে কেউ ছিল না। বাচ্চাদের আগেই নিয়ে যাওয়া হয়েছে মরুদ্যান থেকে অনেক দূরে
এক ঝোপঝাড়ওয়ালা এলাকায়। তারা কিছুই দেখেনি। নারীরা বসেছিল তাঁবুগুলোয়, কায় মনোবাক্যে প্রার্থনা করেছিল স্বামীদের জন্য। তারাও যুদ্ধের কোনো নিশানা দেখতে পায়নি। এদিকে চারপাশ থেকে, সেই মরুভূমি থেকেই আক্রমণকারীদের ঘিরে ছিল অন্য এক দল। আধ ঘণ্টা পেরিয়ে না যেতেই মারা পড়ে আক্রমণকারীদের একজন ছাড়া সবাই। সব মিলিয়ে এখানে সেখানে লাশ পড়ে না থাকলে আর সব দিক থেকে আল ফাইয়ুমের আজকের দিনটাকে আলাদা করা যেত না। মারা হয়নি শুধু ব্যাটালিয়নের কমান্ডারকে। সেদিন বিকেলে তাকে হাজির করা হয় গোত্রপতিদের সামনে। প্রশ্ন ওঠে ঐতিহ্য ভঙ্গের ব্যাপারে, চিরাচরিত রীতিনীতি ভঙ্গের ব্যাপারে। সেনাপতি জানায় তার লোকজন ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিল। যুদ্ধের জন্য দিনের পর দিন মরুভূমিতে থেকে থেকে একেবারে অসহায় হয়ে পড়ে। ফলে মরুদ্যানটা দখল করে আবার যুদ্ধে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় তারা। গোত্রপতিরা বলে যে তারা একথা শুনে দুঃখ পাচ্ছে, কিন্তু পবিত্র রীতি ভঙ্গ করা উচিত হয়নি। সব ধরনের সম্মান তুলে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তলোয়ার বা গুলির বদলে তাকে মারা হয় মৃত খেজুর গাছ থেকে ফাঁসিতে ঝুলিয়ে। সেখানেই মরুভূমির বাতাসে তার দেহ বারবার নড়ে উঠছিল। সূর্য ডুবে গেছে। প্রথম তারা উঠতে না উঠতে দক্ষিণে যাত্রা করে ছেলেটা। একটা মাত্র তাঁবু আছে সেখানে। পাশ দিয়ে যেতে থাকা লোকজন সাবধান করে দেয়, জিনের বাস আছে এখানে। তবু যাবে না সান্তিয়াগো, বসে পড়ে। চাঁদ বেশি উপরে উঠে আসার আগেই আসতে থাকে ঘোড়সাওয়ার, কাঁধে দুটো মৃত শিকারী পাখি ঝোলানো। ছেলেটা বলে, এসেছি। অ্যালকেমিস্ট বলে ওঠে, তোমার এখানে থাকা উচিত নয়। নাকি লক্ষ্যই তোমাকে এখানে টেনে এনেছে? গোত্রে গোত্রে যুদ্ধের সময় মরুভূমি পার হওয়া অসম্ভব, তাই এসেছি। ঘোড়া থেকে নামে অ্যালকেমিস্ট। ইশারায় তার সাথে তাঁবুর ভেতরে যেতে বলে। মরুভূমির ৮-১০টা তাঁবুর মতোই দেখতে জায়গাটা। অ্যালকেমিতে ব্যবহৃত আর সব জিনিসের জন্য সে এদিক ওদিক তাকায়। কিছুই নেই, শুধু একতাল বই, কয়েকটা রান্নার সরঞ্জাম আর রহস্যময় ডিজাইনে ভরা গালিচা। অ্যালকেমিস্ট বলল, বসে পড়ো, কিছু পান করতে হবে, খেতে হবে পাখিগুলোকে। মনে ক্ষীণ সন্দেহ হয়, কালকে দেখা সেই পাখি এগুলো। কিছু বলে না সান্তিয়াগো, বরং চুপচাপ দেখে যায়। রান্না শুরু হলে আস্তে আস্তে তাঁবু ভরে ওঠে সুগন্ধে। অন্তত হোকার চেয়ে এই ঘ্রাণ ভালো। ছেলেটা অবশেষে প্রশ্ন করে, আমাকে দেখতে চেয়েছিলে কেন? কাটা কাটা জবাব দেয় অ্যালকেমিস্ট, লক্ষণের জন্য। বাতাস বলেছিল তুমি আসবে, বলেছিল তোমার প্রয়োজন পড়বে সাহায্যের। বাতাস আমার ব্যাপারে বলেনি। যার কথা বলেছে সেও চলেছে সঠিক পথে, আরেক ভিনদেশী, যাতে ইংরেজ, সেই তোমার খোঁজে বের হয়েছে। তাকে আগে বেশ কিছু কাজ করতে হবে। কথা সত্যি, সেও চলছে সঠিক পথে, বুঝতে শিখছে মরুভূমিকে। আর আমি? যখন কেউ সত্যি সত্যি কিছু চায়, পুরো বিশ্বব্রহ্মাণ্ড তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস শুরু করে দেয়। অ্যালকেমিস্টের কণ্ঠ চিরে বেরুল এই কথাগুলো, সেই বয়সী রাজার মতো করে। ছেলেটা বুঝতে পারে এখানে আরও একজন তার পথ চলতে সাহায্য করবে। তাহলে তুমি আমাকে শিক্ষা দিবে? না, যা জানার সবটুকুই জেনে বসে আছো। তোমাকে শুধু তোমার গুপ্তধনের দিকে চোখ ফিরিয়ে দিব, ব্যাস। কিন্তু যুদ্ধের ঘনঘটা লেগে গেছে যে। মরুভূমির বাহিনী আমি ভালোভাবেই জানি। আর আমি এর মধ্যে পেয়ে গেছি সেই গুপ্তধন। উট আছে একটা, আছে স্ফটিকের দোকান দেওয়ার টাকা, আছে অর্ধশত সোনার টুকরো। আমার দেশে প্রায় রাজার হালে থাকতে পারব। কিন্তু এসবের কিছুই তুমি পিরামিড থেকে পাওনি, ভুল ধরিয়ে দেয় অ্যালকেমিস্ট। আর আছে ফাতিমা, সে আর যে কোনো সম্পদের চেয়ে আমার কাছে বেশি মূল্যবান, পিরামিডের দেশের মেয়ে। কিন্তু তাকে পিরামিডে পাওনি। এরপর তারা নীরবে খেয়ে চলে। বোতল খুলে লালচে একটা তরল ঢেলে দেয় অ্যালকেমিস্ট সান্তিয়াগোর কাপে। এত স্বাদের মদ এর আগে কখনো খায়নি সে। এখানে না মদ নিষিদ্ধ? অ্যালকেমিস্ট বলে,
মানুষের মুখে যা ঢোকে তা খারাপ নয়, মুখ থেকে যা বেরোয় তা খারাপ। খাবার শেষ হলে তারা বেরিয়ে আসে বাইরে, বসে পড়ে খোলা আকাশের নিচে, এমন এক চাঁদের নিচে যা তারাগুলোকে একেবারে ম্লান করে দিয়েছে। ছেলেকে খুশি দেখে অ্যালকেমিস্ট বলে, পান করো আর উপভোগ করো। আজ রাতে ভালোভাবে বিশ্রাম করে নাও, যেন তুমি কোনো যোদ্ধা, যেন প্রস্তুত হচ্ছ যুদ্ধের জন্য। মনে রেখো, যেখানেই তোমার গুপ্তধন থাক না কেন, তোমার হৃদয় ঠিক ঠিক তা খুঁজে বের করবে। তোমাকে সেই লুকোনো সম্পদ উদ্ধার করতে হবে, কারণ তোমার চলার পথে সব কিছু হতে হবে অর্থবহ। কাল উট বেচে দিয়ে কিনে নিও একটা ঘোড়া। উটগুলো খানিকটা বিশ্বাসঘাতক, 1000 কদম চলার পরও যেন শ্রান্ত হয় না। তারপর হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়ে, মুখ থুবড়ে নেতিয়ে পড়ে মারা যায়। এদিকে ঘোড়ারা ক্লান্ত হয় আস্তে আস্তে। সব সময় বুঝতে পারবে তাদের কাছে কতটুকু চাওয়া যাবে, জানতে পারবে কখন তাদের মারা যাবার কথা। পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্টের বাংলা অডিও বুকে শুনলেন দ্বিতীয় পর্ব। এছাড়াও জনপ্রিয় উপন্যাসের বাংলা অডিও বুক শুনতে সঙ্গে থাকুন আমাদের। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার।